আচ্ছা, এরপর চলে আসা হচ্ছে চ্যুতি। চ্যুতি কি বলছিলাম, যখন আমাদের ফাটল তৈরি হয়ে যাবে, সংকোচন প্রসারণের কারণে যখন আমাদের ফাটল ভেঙে যাবে, তখন আমাদের কি হবে, সেখানে সেই ঘটনাকে আমরা মেনলি বলি হচ্ছে চ্যুতি। এই দেখো, ফাটলের যখন সৃষ্টি হয় তখন সেখানে কি হবে, সেখানে হচ্ছে ভাঙন দেখা যাবে। সেই ফাটল বরাবর হচ্ছে একটি হচ্ছে অপরটি থেকে বিভিন্ন দিকে অবস্থান পরিবর্তন করতে পারে, হয় অপরটা থেকে উঠে গেল, অথবা নেমে গেল, অথবা সমান্তরালে অবস্থান করলো। ওকে, এরকম বিষয়টা আসলে বিষয়টা। হ্যাঁ, আচ্ছা দেখো, যেখানে মেনলি তিনটা কথাই মেনলি বলছে, সেটা নিচে নেমে যেতে পারে আনুভূমিকভাবে, বা সমান্তরালে অবস্থান করতে পারে, অথবা সেটা উপরের দিকে উঠে যেতে পারে। তিন ধরনের হইতে পারে। তাহলে তিনটে কেস যেহেতু হয়, তাহলে চ্যুতি কয় ধরনের হবে বলো? 3 ধরনের হবে, তাই না? 3 ধরনের চ্যুতি আমি দেখতে পাই। আচ্ছা, যেমন ধরো এখানে কিন্তু ছবির মাধ্যমে তোমাদের বই দেখানো হয়েছে। প্রথম হচ্ছে আমাদের স্বাভাবিক চ্যুতি, যখন শিলাখণ্ড ভেঙে সেটা হচ্ছে লেভেল থেকে নিচের দিকে নেমে যায়, বুঝছো? সেটা হচ্ছে স্বাভাবিক চ্যুতি। কমনলি এটাই হয়ে থাকে, কারণ গ্র্যাভিটি তো নিচের দিকে টানে, তাই না? সে ভেঙে হচ্ছে নিচের দিকে চলে যায়। এটা হচ্ছে বিষয়টা। একটু খেয়াল করে দেখো, এই চ্যুতিতে এখানে কিন্তু একটা স্থূলকোণ তৈরি হয়েছে, তাই না? এখানে কিন্তু একটা স্থূলকোণ তৈরি হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখে এখানে কি বলছে, নিচের দিকে নেমে যায়, সেখানে আমাদের কি হবে, স্থূলকোণ তৈরি করে। ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, স্থূলকোণ বরাবর এই যে জায়গাটা আছে, যেখানে উপরের শিলাখণ্ডটা অবস্থান করে, তাই না? অর্থাৎ উপর থেকে নিচের যে ব্যবধানটা, সেটাকে আমরা কি বলি, চ্যুতি খাড়াই। সেটাকে আমরা চ্যুতি খাড়াই বলি। ওকে, অর্থাৎ ভেঙে শিলাখণ্ডটা যতটুকু নিচের দিকে চলে গেল, সেটাই হচ্ছে চ্যুতি খাড়াই। শেষ। হচ্ছে আমাদের স্ট্রাইক চ্যুতি বা স্লিপ চ্যুতি। ওকে, এই ধরনের চ্যুতি কি হয়, তারা যেই লেভেলে থাকে সেই লেভেলেই থাকে। সেখান থেকে উপরেও যায় না, নিচেও যায় না, বুঝতে পারছো? জাস্ট সমান্তরালে আগে পিছ হইতে পারে। এই যে দুটো আমাদের শিলাখণ্ড আছে, ফাটল হয়ে গেল, ফাটল হয়ে সেটা পিছনের দিকে যেতে পারে, সামনের দিকে আসতে পারে, বা সাইড দিকে যাইতে পারে, উপরে নিচে যাবে না। ওকে, সেটা হচ্ছে আমাদের স্ট্রাইক চ্যুতি বা স্লিপ চ্যুতি। তাহলে আমাকে বলো, এই স্ট্রাইক চ্যুতি বা স্লিপ চ্যুতিতে আমাদের এই চ্যুতি খাড়াই থাকবে না? চ্যুতি খাড়াই কখন তৈরি হয়? উপর বা নিচে গেলে চ্যুতি খাড়াই তৈরি হয়, তাই না? তার মানে এখানে কিন্তু কোনো চ্যুতি খাড়াই আমরা পাবো না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো, এই যে পাশাপাশি অবস্থান করে, এটাই মেনলি এখান থেকে পড়তে হবে। আর পরে আসা হচ্ছে বিপরীত চ্যুতিতে কি হয়, মেনলি ফেটে যেয়ে উপরের দিকে চলে যায়। এই দেখো, আগে ছিল লেভেলটা এই পর্যন্ত, এখন সেটা হচ্ছে উপরের দিকে চলে গেছে। ওকে, উপরের দিকে চলে যায়। খেয়াল করে দেখো, এখানে যে কোণটা তৈরি হয়, এখানে যে কোণটা আমাদের তৈরি হবে, এই কোণটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সূক্ষ্ম কোণ মানে কি, তোমার এই যে উপরের দিকে উঠে যাওয়ার পর কিছু পরিমাণ শিলাখণ্ড কিন্তু আমাদের আগে শিলাখণ্ডের উপরে অবস্থান করবে, তাই না? তুমি যদি ধরো এখানে দাঁড়ায় থাকো, এখানে তুমি আছো, ধরো তুমি উপরে কি দেখতে পারবা, মাটিটা হচ্ছে এরকম ভাবে খাড়া হয়ে উঠছে, এরকম ভাবে খাড়া হয়ে উঠছে। নর্মালি কিন্তু এরকম ভাবে হওয়া উচিত ছিল, বাট হয়েছে কি এরকম ভাবে, তাই না? রাইট? তাহলে এই ধরো তোমার মাটি, আর এই ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তাই না? তুমি কি দেখতে পারবা, উপর হচ্ছে মাটি ঝুলে আছে, তাই তো? সেই ঝুলে থাকা মাটি কিন্তু একটা সময় অভিকর্ষের প্রভাবে ভেঙে ভেঙে নিচের দিকে পড়ে। এটাই হচ্ছে সেই ভূমিধস। ঠিক আছে, এটাই সেই আমাদের ভূমিধস। তাহলে ভূমিধস মেনলি হয় কিন্তু বিপরীত চ্যুতির কারণে। ওকে, এটাই মেনলি বিষয়টা। এই যে দেখো, বলছে কি ঊর্ধ্বগামী শিলাখণ্ডের কিছু অংশ কিন্তু নিচের শিলাখণ্ডের উপর ঝুলে থাকে। হ্যাঁ, এই যে দেখো, এই অংশটা কিন্তু ঝুলে আছে, তাই না? আচ্ছা, এটার কারণে আলটিমেটলি সেটা কিন্তু নিচে ভেঙে পড়তে পারে, তার জন্য ভূমিধস হয়ে থাকে। ওকে, তারপর দেখো সূক্ষ্ম কোণের কথা বলছে। তাহলে সাধারণ চ্যুতিতে হয় স্থূলকোণ, বিপরীত চ্যুতিতে হয় সূক্ষ্ম কোণ, তাই না? যদি সূক্ষ্ম কোণের মানটা 10 ডিগ্রি থেকেও কম হয়, সেই ধরনের চ্যুতিকে আমরা ওভার থ্রাস্ট চ্যুতি বলি। ওভার থ্রাস্ট চ্যুতি বলি। তার মানে এই কোণটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? এরকম অনেক বেশি বাঁকা হয়ে গেছে, এরকম বিষয়টা। সেখানে মেনলি আমাদের বিভিন্ন গুহা তৈরি হয়। আচ্ছা, গেল, এই হচ্ছে আমাদের বিষয়টা। এরপর হচ্ছে পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে আগ্নেয়গিরি নিয়ে। আগ্নেয়গিরি সংক্রান্ত কি কি টপিক আছে আমরা দেখছিলাম না? দুইটা প্রভাব আছে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়ার মধ্যে। এটা হচ্ছে ওই যে বলের প্রভাবজনিত বিকৃতি, আর এটা হচ্ছে আগ্নেয়গিরি, তাই না? আগ্নেয়গিরি সংক্রান্ত। এখন আমরা এই আগ্নেয়গিরি সংক্রান্ত টপিকগুলো পড়বো। আগ্নেয়গিরি সংক্রান্ত পরিবর্তনগুলো যদি আমি জানতে চাই, তার আগে আমাদের আগ্নেয়গিরি সম্পর্কে আগে একটু জানতে হবে। তো ভলকানো নিয়ে যদি আমি জানতে চাই, তাহলে আমাদের প্রথমে জানতে হবে দুটা শব্দ, বুঝছো? দুটো শব্দ সম্পর্কে আমাদের জানতে হবে। একটা হচ্ছে ম্যাগমা,
আর একটা হচ্ছে লাভা। ওকে, একটা হচ্ছে ম্যাগমা আর একটা হচ্ছে লাভা। ম্যাগমা মানে কি? ম্যাগমা মানে হচ্ছে মাটির নিচে থাকা বিভিন্ন গলিত পাথর বলতে পারো, বা শিলা বলতে পারো, বা বিভিন্ন গ্যাসের মিশ্রণ বলতে পারো, ধুলাবালি, এগুলো হচ্ছে মাটির নিচে অনেক পরিমাণ চাপের কারণে গলে যায়। ওকে, তার মানে ম্যাগমা বলতে কি বোঝায়? মাটির নিচে থাকা, এটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, মাটির নিচে অনেক চাপে থাকা, অনেক চাপে থাকা গলিত পাথর বা শিলা, ওকে, বা ধুলাবালি, ধুলিকণা, বা তুমি এটাকে ছাই বলতে পারো, ছাই থাকতে পারে, তাই না? বা বিভিন্ন গ্যাসের মিশ্রণ, এদেরকে আমরা একসাথে কি বলতেছি? ম্যাগমা বলতেছি। ধরো বিষয়টা কিরকম, এই ধরো আমাদের সেই মাটি, এই ধরো আমাদের মাটির যে ভূপৃষ্ঠের তলটা, যেটা উপর দিয়ে আমরা হাঁটি, সেখানে ধরো ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা হচ্ছে সেই হাই প্রেসারের জায়গাটা। এখানে অনেক বেশি প্রেসার আছে। এই প্রেসারের মধ্যে কি থাকে? এই গলিত পদার্থগুলো থাকবে, ঠিক আছে? এটার মধ্যে সেই গলিত পদার্থগুলো থাকে। এটাকে আমরা কি বলতেছি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ম্যাগমা। ওকে, এই ম্যাগমা গুলো হচ্ছে মেইনলি এই প্রেসারের কারণে কি হয়, একটা সরু ছিদ্রপথ দিয়ে উপরের দিকে চলে আসে, বুঝছো? একটা সরু নলাকার ছিদ্রপথ দিয়ে উপরের দিকে চলে আসে, এই ধরো সেই ছিদ্রপথটা। ওকে, রাইট? এই ছিদ্রপথ কোথায় ওপেনিং হয় জানো? এই ছিদ্রপথে মেইনলি আমাদের আগ্নেয়গিরি বা ভলক্যানোর উপরের তলে উন্মুক্ত হয়। তাহলে আমাদের ভলক্যানোটা কোথায় আছে? ভলক্যানোটা মেইনলি আছে হচ্ছে এইখানে, এই যে এই বরাবর ভলক্যানোর দেয়ালটা, তাই তো? আমরা কিন্তু জানি পাহাড়ের চূড়াটা যেমন মাটি দিয়ে ঢাকা থাকে, ভলক্যানোর চূড়াটা কিন্তু মাটি দিয়ে ঢাকা থাকে না। ওকে, এখানে একটা ছিদ্রপথ থাকে, সেই ছিদ্রপথ দিয়েই এই নলাকার জায়গাটা হচ্ছে উন্মুক্ত হয়, বুঝতে পারছো? এই যে নলাকার গঠন, এটাকে আমরা কি বলতেছি? এটাকে মেইনলি আমরা বলে থাকি হচ্ছে ভেন্ট। এটাকে আমরা বলেছি ভেন্ট। ওকে, তাহলে ভেন্টের মাধ্যমে এই ম্যাগমাটা হচ্ছে কি হবে? অনেক বেশি চাপে প্রবাহিত হয়ে এটা এখান দিয়ে বের হয়ে আসবে, তাই না? তো বের হয়ে কি করবে? সেটা হচ্ছে এই ভলক্যানো দেয়াল ঘেঁষে হচ্ছে এরকম ভাবে নিচে দিকে নেমে যাবে, তাই না? নিচের দিকে নেমে যাবে, এরকম ভাবে সেটা হচ্ছে প্রবাহিত হয়ে নিচের দিকে নেমে যাবে, বুঝতে পারছো? যখনই ম্যাগমাটা ভেন্টের মাধ্যমে ভলক্যানো থেকে বের হয়ে আসলো, সেই জিনিসটাকে আমরা কি বলি? এই যে নিচের দিকে যেটা বের হয়ে আসলো, সেটাকে আমরা মেইনলি বলতেছি হচ্ছে লাভা। ওকে, লাভা। ওকে, এবং এখানে একটা জিনিস মনে রাখবা, যে এই যে আমাদের ম্যাগমা থেকে লাভা তৈরি হলো, এই যে ম্যাগমা থেকে লাভা তৈরি হলো, এই ঘটনাকে আমরা কি বলতেছি? অগ্নুৎপাত। এটাকে আমরা কি বলবো? অগ্নুৎপাত। ওকে, অগ্নুৎপাত। ওকে, মনে থাকবে তো? আচ্ছা, গেল। তো কিছু কিছু ভলকানোর ক্ষেত্রে দেখা যায় যেখানে শুধুমাত্র একটা ন্যারো ভেন্ট থাকে না, এখানে আরো ছোট ছোট বিভিন্ন ন্যারো ভেন্ট থাকতে পারে। হ্যাঁ, আরো বিভিন্ন এরকম সরু সরু ছিদ্রপথ বা সরু সরু পথ থাকতে পারে, হ্যাঁ, যেগুলো আকারে ছোট হয় এবং কম পরিমাণ হলেও লার্ভা কিন্তু বের করে, বুঝছো? এগুলো হচ্ছে আমাদের সেই সেকেন্ডারি ভেন্ট। এগুলো হচ্ছে আমাদের সেই সেকেন্ডারি ভেন্ট। বুঝতে পারলাম বিষয়টা কিন্তু এরকম। এখান দিয়ে কি হবে? এখান দিয়ে হচ্ছে আমাদের ম্যাগমাটা হচ্ছে বের হয়ে আসতে পারে, তাই না? আচ্ছা, তোমরা হয়তো কমনলি দেখে থাকবা, এই লাভাটা যখন হচ্ছে বের হয়ে আসে, ম্যাগমাটা যখন লাভা হিসেবে বের হয়ে আসে, তখন কি হয়? উপরে হচ্ছে একটা বড় কালো মেঘের ধোঁয়া তৈরি হয়, বুঝছো? এরকম ভাবে একটা বড় কালো মেঘের ধোঁয়া তৈরি হয়। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ভস্ম মেঘ। ভস্ম মেঘ, হ্যাঁ, অর্থাৎ এই যে গলিত পদার্থগুলো মেনলি গলে গলে বা পুরে পুরে যেই কার্বন ডাইঅক্সাইড গুলো তৈরি হয়, কার্বনের গুঁড়া, কার্বন ডাইঅক্সাইড, তারা মিলে হচ্ছে এরকম ভস্ম মেঘ তৈরি করে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের এখান থেকে ভলকানোর মধ্যে দেখার বিষয়টা। তুমি যদি ছবিটা একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু ছবির সবকটা পার্ট দেখানোর চেষ্টা করছি, তাই তো? এই দেখো আমাদের ম্যাগমাটা কোথায় থাকে, তাই না? তারপর দেখো যে আমাদের ভেন্টটা কোথায় আছে, প্রধান ভেন্ট, এটা হচ্ছে গর্তের মাধ্যমে উন্মুক্ত হয়। এটা যখন হচ্ছে ধোঁয়া তৈরি করে, সেটা ভস্ম মেঘ। এই যে আমাদের সেকেন্ডারি ভেন্ট, হ্যাঁ, সেকেন্ডারি ভেন্ট, এই যে উঁচু জায়গাটা, এটাকে আমরা কি বলি? সেকেন্ডারি কোন। আর ম্যাগমাটা যখন বের হয়ে আসে, সেটাকে আমরা লাভা বলি, তাই না? এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেললাম। এবার দেখি আমাদের বই কি কি কথা লেখা আছে। দেখো,
এই যে গলিত পাথর, ছাই, বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথর টুকরা বা শিলাখণ্ড, এরা মিলে কি করে? এরা মিলে হচ্ছে আমাদের ম্যাগমা তৈরি করে। বুঝতে পারছো? এই ম্যাগমা গুলো হচ্ছে কি করে, যখন বাইরে বের হয়ে আসে, আমাদের ওই ভেন্টের মাধ্যমে যখন বাইরে বের হয়ে আসে, তখন সেটাকে আমরা লাভা বলে থাকি। ওকে, আচ্ছা, এখন দেখো একটা কথা বলা আছে কি, এই যে লাভা, এই লাভার উপর ভিত্তি করে আমরা আগ্নেয়গিরিকে দুইটা ভাগে ভাগ করতে পারি। বুঝতে পারছো? এই দুইটা ভাগ কি কি আমি যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো, এই যে আমাদের যে লাভা তৈরি হয়েছিল, এই লাভাটা আসলে কিভাবে নির্গত হয়, বুঝছো? এই লাভাটা কিভাবে বের হয় সেটার উপর ভিত্তি করে আমরা ভলকানোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিস্ফোরক ভলকানো, বিস্ফোরক প্রকৃতির ভলকানো, আরেকটা হচ্ছে শিল্ড প্রকৃতির ভলকানো। ঠিক আছে, শিল্ড প্রকৃতির ভলকানো। আচ্ছা, খেয়াল করে দেখি, বিস্ফোরক প্রকৃতির ভলকানোতে কি হয়, যখন হচ্ছে অগ্নুৎপাত হবে তখনই হচ্ছে প্রচন্ড শক্তি, প্রচন্ড এনার্জি নিয়ে হচ্ছে আমাদের ম্যাগমাগুলো মাটির নিচ থেকে বের হয়ে আসবে। সেক্ষেত্রে কি হবে, লাভাগুলো হচ্ছে চারদিকে ছড়ায় ছিটায় পড়বে। বুঝতে পারছো তো? আচ্ছা, তার মানে এখানে কি হয়, বিস্ফোরক পদ্ধতিতে মেইনলি আলটিমেটলি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাধ্যমে প্রচুর চাপে থাকা ম্যাগমা বিস্ফোরণ আকারে বের হয়। ওকে, এটা অনেকটা কিন্তু ডেঞ্জারাস হয়। বুঝতে পারছো? আচ্ছা, অনেকটা ক্ষতিকারক হয় আর কি। এবং এখন আমাদের জানতে হবে কেন এখানে বিস্ফোরণটা হয়। শুধু কি চাপ কারণ? না, চাপটা কিন্তু শুধুমাত্র কারণ না। এখানে মেইনলি আমাদের যে লাভাটা আছে, সেই লাভার কন্টেন্টটা কিরকম, এখানে যে পদার্থগুলো থাকে, সেই পদার্থগুলো আসলে কি হয়, দেখা যায় এই লাভার পদার্থগুলো এখানে কি হয় জানো, অনেক বেশি ঘন হয়, অনেক বেশি ভারী হয়, যার ফলে তারা হচ্ছে অত সহজে প্রবাহিত হয় না। হ্যাঁ, যারা হচ্ছে, যেহেতু একটা ঘন দ্রবণ, তুমি কিন্তু সহজে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াইতে পারবে না। হ্যাঁ, যার ফলে কি হয়, এই নড়াচড়ার অভাবের কারণে সেখানে অনেক বেশি করে আস্তে আস্তে চাপ বাড়তে থাকে। এই চাপের কারণে কিন্তু আলটিমেটলি আমাদের এই বিস্ফোরণটা হয়ে থাকে। বুঝতে পারছো? তার মানে বিস্ফোরক প্রকৃতির ভলকানোতে আমি কি পাবো, ঘন এবং ভারী পদার্থের ম্যাগমা পাবো। ঠিক আছে, ম্যাগমা পাবো। এবং এই ম্যাগমাগুলোতে মেইনলি আমাদের অনেক বেশি পরিমাণ সিলিকা জেল বা সিলিকন ডাইঅক্সাইড থাকে। অনেক বেশি পরিমাণ কি থাকবে, সিলিকন ডাইঅক্সাইড, যেটা হচ্ছে আলটিমেটলি এটাকে অ্যাসিডিক বানায় ফেলে, এটাকে অম্লীয় বা অ্যাসিডিক বানায় ফেলে। রাইট? এই অ্যাসিডিক ম্যাগমাগুলোই আলটিমেটলি অনেক ঘন এবং ভারী হয়, যেটা হচ্ছে সহজে প্রবাহিত হয় না, যার ফলে সেটা হচ্ছে অনেক বেশি চাপ তৈরি করে। এই জন্য এখানে আলটিমেটলি বিস্ফোরণটা হয়। ঠিক আছে, আচ্ছা, তো শিল্ডের ক্ষেত্রে কি হবে? শিল্ডের ক্ষেত্রে তো এত ভেজাল নাই, বুঝছো? এখানে কিন্তু ম্যাগমাটা কোনো বিস্ফোরণ তৈরি করে না। বুঝছো? তাহলে এখানে কোনো বিস্ফোরণ হয় না, বলতে পারো ভাই বিস্ফোরণ কেন হচ্ছে না? কারণ দেখো, এখানে বিস্ফোরণ হওয়ার কারণ কি, অনেক পরিমাণ চাপ। এখানে কিন্তু সেই চাপটা থাকে না। বলতে পারো কেন চাপ থাকে না? কারণ হচ্ছে লাভার কন্টেন্ট, লাভার পরিমাণটা বা লাভার যে বৈশিষ্ট্যটা, সেটা দেখি। এখানে লাভাটা কি হয়, এখানে কিন্তু আগের মতো ঘন আর ভারী হয় না। এখানে কি হয়, অনেক বেশি পাতলা হয় এবং অনেক বেশি হালকা হয়। ওকে, তার মানে তারা কিন্তু আসলে কোনো জায়গায় জমে থাকে না, জমে এক্সট্রা করে চাপ তৈরি করে না। বুঝতে পারছো? তার মানে এই ক্ষেত্রে এই ম্যাগমাগুলো কিরকম হয় জানো, এটার মধ্যে আলটিমেটলি আমাদের যে সিলিকন ডাইঅক্সাইড আমি কথা বলতেছিলাম, সিলিকা জেল, এটার পরিমাণ কম থাকে। ওকে, এটার পরিমাণ কম থাকার কারণ কি জানো, সিলিকন ডাইঅক্সাইড আলটিমেটলি পানির সাথে মিলে সিলিসিক অ্যাসিড তৈরি করে। যাই হোক, ওগুলো কিন্তু তোমাদের পড়ার বিষয় না, জাস্ট একটু মনে রাখবা, সিলিকন ডাইঅক্সাইড বেশি থাকা মানে সেটা অম্লীয় হয়ে যায়, আর কম থাকা মানে সেটা হচ্ছে ক্ষারীয় বা বেসিক হয়ে যায়। ওকে, ক্ষারীয় ম্যাগমা কিন্তু কখনোই ঘন বা ভারী হয় না, সেটা অলওয়েজ পাতলা এবং হালকা হয়। বুঝতে পারলাম তো? আচ্ছা, এখন পাতলা এবং হালকা ম্যাগমা কিন্তু খুব ইজিলি হচ্ছে ছড়ায় পড়তে পারে। যেহেতু এখানে বিস্ফোরণ হচ্ছে না, খুব ইজিলি হচ্ছে এটা লাভা আকারে দেয়াল বেয়ে 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 হচ্ছে নিচে নামবে। বুঝতে পারছো তো? তার মানে এইখানে যে লাভাগুলো দেখতে পারবো, হ্যাঁ, শিলের ক্ষেত্রে যে লাভাগুলো দেখা যায়, এই লাভাগুলো অনেক স্মুথ হয়, বুঝছো, অনেক পরিষ্কার হয়, অনেক স্মুথ হয়। ওকে, এই লাভাগুলো আলটিমেটলি দেখতে, যোদ্ধাদের
শিল্ড বা ঢালের মতো হয়, হ্যাঁ, ঢালের মতো হয়, রাইট? ঢাল তো বুঝতে পারছো, ওই যে আমরা ঢাল তলোয়ার শিখছি না, ঢাল তলোয়ার পড়ছি বা দেখছি, সেই ঢালের মতো দেখতে হয়, একদমই স্মুথ। ওকে, তাই এটাকে আমরা কি বলতে পারি? শিল্ড ভলকানো বলতে পারি। গেল তো বিষয়টা। তাহলে আশা করি তোমরা এই পড়াগুলো এখান থেকে বুঝতে পারছো। এবার দেখি এখানে কি কি লেখা আছে। দেখো, প্রথম হচ্ছে বিস্ফোরক। এখানে কি দেখতে পারবো? এই যে দেখো, এটা মেনলি ডিপেন্ড করেছে লাভার বৈশিষ্ট্যের উপর, তাই তো, বা ম্যাগমার বৈশিষ্ট্যের উপর। আচ্ছা, এই যে সিলিকা, সিলিকন ডাইঅক্সাইড, এটার পরিমাণ কিরকম? যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে অ্যাসিডিক টাইপের হয়। অ্যাসিডিক টাইপের লাভা কিন্তু অলওয়েজ কি হয়? ঘন এবং ভারী হয়, ঠিক আছে, বেশি ঘন এবং ভারী হয়, ঠিক আছে, যার ফলে সেটা কিন্তু সহজে বের হয়ে আসতে বা প্রবাহিত হইতে পারে না, এক্সট্রা পরিমাণ চাপ তৈরি করে, যার ফলে এখানে কি হয়? বিস্ফোরণ হয়। এক্সাম্পল কি? মাউন্ট সেন্ট হেলেন, ঠিক আছে, মাউন্ট সেন্ট হেলেন, এটা ইউএস এর ক্যালিফোর্নিয়াতে থাকে। পরে দেখো শান্ত বা শিল ভলকানো, এখানে কিন্তু কোনো বিস্ফোরণ হবে না, কারণ এখানে কি আমাদের সিলিকা, এটার পরিমাণ কিন্তু কম থাকে, যার ফলে এটা বেসিক প্রকৃতির হয়। অ্যাসিডিক হলে ঘন হয়, বেসিক হলে কিন্তু ঘন বা ভারী হবে না, এটা আলটিমেটলি পাতলা হয়। পাতলা লাভাগুলো হচ্ছে সহজে প্রবাহিত হতে পারে, তাই এটা হচ্ছে বিস্ফোরণ ছাড়াই হচ্ছে বের হয়ে আসতে পারে। আচ্ছা, তো এখন দেখো, এই যে দেখো, এটাতে গঠিত আগ্নেয়গিরির ঢালটা হচ্ছে খুব মসৃণ হয়, কারণ এরা তো অনেক পাতলা হবে। যদি আগ্নেয়গিরির ঢাল বেয়ে বেয়ে, হ্যাঁ, মানে আগ্নেয়গিরির দেয়ালটা বেয়ে বেয়ে যদি বের হয়ে আসে, তাহলে ওই দেয়ালটা দেখতে কিন্তু অনেকটা স্মুথ দেখতে হবে, ঠিক আছে, অনেক সফট দেখতে হবে, সফট বলা উচিত না, অনেকটা বেশি মসৃণ দেখতে হবে, বুঝছো, অনেক বেশি মসৃণ দেখতে হবে। ওকে, আচ্ছা, যেটা দেখতে অনেকটা যুদ্ধে ব্যবহৃত ঢালের মতো হয়, বাট শিল্ডের মতো হয়, যেটাকে আমরা কি বলতেছি? শিল্ড ভলকানো বলতেছি। ওকে, যেহেতু এখানে বিস্ফোরণ হয় না তাই শান্ত ভলকানো, যেহেতু দেখতে শিল্ডের মতো তাই শিল্ড ভলকানো। কোথায়? দেখো, এটা হচ্ছে মেনলি হাওয়াই দ্বীপপুঞ্জের শিল্ড ভলকানো গুলো হচ্ছে এরকম হয়ে থাকে। আচ্ছা, এই প্রশ্ন হচ্ছে সক্রিয়তার উপর ভিত্তি করে, সক্রিয়তার উপর ভিত্তি করে আমি ভলকানোকে 3টা ভাগে ভাগ করতে পারি। ওকে, দেখো, সক্রিয়তার উপর ভিত্তি করে ভলকানোকে 3টা ভাগে ভাগ করা সম্ভব। সেই 3টা ভাগ কি আমি লিখে দিচ্ছি। সক্রিয় ভলকানো, সুপ্ত বা ঘুমন্ত ভলকানো, আর একটা হচ্ছে মৃত ভলকানো। ওকে, তো সক্রিয় ভলকানো বলতে কি বোঝায়? যেসব ভলকানোগুলো বর্তমানে জাগ্রত আছে, বুঝছো, বর্তমানে সেটা ফ্রিকোয়েন্টলি হচ্ছে অগ্নুৎপাত করতেছে, তারা হচ্ছে আমাদের সক্রিয় ভলকানো। বুঝতে পারলাম? আচ্ছা, সুপ্ত ভলকানো মানে কি? সেটা হচ্ছে অতীতে আগে হচ্ছে আমাদের অগ্নুৎপাত করছে, বাট বর্তমানে অগ্নুৎপাত করছে না, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত করতে পারে। ওকে, আগে করছে এখন করছে না, মানে ঘুমায় আছে, বাট ভবিষ্যতে করতে পারে। মৃত ভলকানো কারা? যারা আগে করছে বাট বর্তমানে করতেছে না, এবং ভবিষ্যতেও করার কোনো সম্ভাবনা নাই, তারাই হচ্ছে মৃত। তার মানে সে হচ্ছে ম্যাগমা ছেড়ে দিয়ে আলটিমেটলি আর ম্যাগমা ছাড়ার ক্ষমতা রাখতেছে না, এই জন্য তারা হচ্ছে মৃত ভলকানো। ওকে, দেখি এগুলো কি এখানে লেখা আছে কিনা। এই সক্রিয় ভলকানো, সেটা হচ্ছে বর্তমানে অগ্নুৎপাত চলছে, ফ্রিকোয়েন্টলি যেখানে অগ্নুৎপাত হচ্ছে। সুপ্ত, এটা দেখো অতীতে হয়েছে কিন্তু বর্তমানে সেটা অনেক বছর ধরে বন্ধ আছে, আবার ভবিষ্যতে এখান থেকে হওয়ার সম্ভাবনা আছে। আর মৃত ভলকানো কি? দেখো, এখানে অতীতে অগ্নুৎপাত হয়েছে, বাট বর্তমান বা ভবিষ্যৎ কখনোই কিন্তু অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেললাম। আচ্ছা, এখানে দেখো যে কি বলা হয়েছে, যে গঠনের উপর দেখতে বিভিন্ন রকম হইতে পারে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের মহা আগ্নেয়গিরি বা সুপার ভলকানো, বুঝছো, এই ধরনের ভলকানো গুলো আকার অনেক বড় হয় এবং অনেক বেশি বেশি হচ্ছে ম্যাগমা তারা উৎসরিত করে, অনেক বেশি বেশি পরিমাণ অগ্নুৎপাতের মাধ্যমে ম্যাগমাটাকে বের করে দেয়, সেটাই মেনলি এখানে বলা হচ্ছে। দেখো, এই ধরনের আগ্নেয়গিরি কয়েক লক্ষ বছরে একবার হচ্ছে অগ্নুৎপাত করে, বাট যখন করে অনেক বেশি করে, এরকম বিষয়টা। এখানে দেখো, অন্যান্য আগ্নেয়গিরির তুলনায় লাভা এবং অন্যান্য বস্তুর পরিমাণও বেশি হয়, যেমন ইন্দোনেশিয়ার মাউন্ট টোবা এবং যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে এই ধরনের মহা ভলকানো বা মহা আগ্নেয়গিরি আছে। আচ্ছা, ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের শেষ পড়া, সেটা হচ্ছে সামুদ্রিক আগ্নেয়গিরি।
আমরা এতক্ষণ যত আগ্নেয়গিরি পড়ছি সেগুলো সবাই কিন্তু মাটির উপরে ছিল, ভূপৃষ্ঠের উপরে ছিল। এমনও হইতে পারে পানির নিচে কিন্তু আগ্নেয়গিরি আছে এবং সেটা অ্যাক্টিভও হইতে পারে, সক্রিয় হইতে পারে। তো সেখান থেকে যদি অগ্নুৎপাত হয় তাহলে চিন্তা করে দেখো যখনই এই ক্ষেত্রে ম্যাগমাগুলো, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে, হ্যাঁ, তা আমি লিখে দিই সামুদ্রিক ভলকানো বা সামুদ্রিক আগ্নেয়গিরি। এখানে যখনই আমাদের অগ্নুৎপাত হবে তখন ম্যাগমাগুলো নিশ্চয়ই লাভা আকারে বের হয়ে আসে। এই লাভাগুলো কিন্তু বের হয়ে কি পাবে? পানি পাবে না। তার মানে তারা এই পানির সংস্পর্শে এসে অনেকটা কঠিন হয়ে যায়, বুঝছো? এসে আমাদের কি হবে? অনেকটা কঠিন আকার ধারণ করে। এই কঠিন পদার্থগুলো মিলে মিলে কিন্তু আলটিমেটলি তৈরি করে বিভিন্ন রকমের দ্বীপপুঞ্জ। ওকে, আচ্ছা, দ্বীপপুঞ্জ। যেমন ধরো জাপান, যদি এক্সাম্পল দিতে চাই, জাপান এটা কিন্তু এক ধরনের তুমি বলতে পারো এই প্রক্রিয়া তৈরি হয়েছে। তারপর ধরো হচ্ছে আমাদের দেখবা যে তুমি যদি ম্যাপটা খেয়াল করো, পৃথিবীর ম্যাপটা যদি খেয়াল করে দেখো, অনেক বড় সমুদ্র, তার মধ্যে ছোট ছোট আকারে কিছু দ্বীপ আছে। যেমন বিভিন্ন দ্বীপ রাষ্ট্র, কেন যে হাওয়াইয়ের কথা বললাম, তারপর হচ্ছে টোঙ্গা, হ্যাঁ, তারপর হচ্ছে পালাও, হ্যাঁ, এরকম ভানুয়াতু, তারপর হচ্ছে কিরিবাস, এরকম বিভিন্ন ছোট ছোট দ্বীপ রাষ্ট্র আছে। তাহলে এত জায়গায় পানি, মাঝখানে কিভাবে জমি আসলো, মাটি আসলো? কারণ হচ্ছে সেখানে নিচে হয়তো সামুদ্রিক আগ্নেয়গিরি ছিল, তাদের মধ্যে লার্ভা বের হয়ে আসছে অগ্নুৎপাতের মাধ্যমে। তারা পানির সংস্পর্শে এসে এরকম কঠিন পদার্থ তৈরি করে জমা করতে করতে দ্বীপপুঞ্জ তৈরি করে ফেলছে। বুঝতে পারছি কি? এই কথাটা মেনলি আমাদের এখানে আলোচনা করা হয়েছে, যে সমুদ্রের পানি সংস্পর্শে এসে জমাটবদ্ধ হয়ে নিচে তারা পর্বতমালা সৃষ্টি করে থাকে। এই পর্বতমালা উচ্চতা যখন অনেক বেড়ে যায় তখন সেটা হচ্ছে আমাদের মেনলি দ্বীপ সৃষ্টি করে, তাই না? এরকম বিষয়টা। যেমন ধরো প্রশান্ত মহাসাগরে, হ্যাঁ, আটলান্টিক মহাসাগরে টঙ্গা নামে একটা দেশ আছে, সেটা কিন্তু আমাদের এটার একটা বড় এক্সাম্পল। তাহলে এই ছিল আমাদের আজকের পড়া। আসসালামু আলাইকুম।